Hello, my dear students of class 8. I hope you are keeping well at home, though you cannot go to school. স্কুলে যেতে পারছো না, কিন্তু বাড়িতে ভালোই আছো আশা করি, পড়াশোনাও করছো। আমি একদম শিওর তোমরা বাড়িতে থেকে খুব ভালোভাবে পড়াশোনা করছো এবং এবছরের রেজাল্ট অন্যান্য বারের তুলনায় অনেকটাই ভালো হবে। তোমরা যথেষ্ট সুযোগ পাচ্ছ পড়াশোনা করার জন্য। আর যে ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা নিয়মিতভাবে ফলো করছো নাকি? তাহলে আমরা আজকে তোমাদের সিভিক্স বিষয়ের যে দ্বিতীয় অধ্যায়, দ্য সেকেন্ড চ্যাপ্টার ফ্রম সিভিক্স, দ্য টাইটেল অফ দ্য চ্যাপ্টার ইজ আন্ডারস্ট্যান্ডিং সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অল অফ ইউ হ্যাভ গট ইউর বুকস, ইজন্ট ইট? সবাই যার যার বই পেয়ে গেছো তোমরা এবং সেই অনুযায়ী পড়াশোনা শুরু করেছো, ঠিক আছে? তাহলে যে আমাদের সিভিক্সের যে দ্বিতীয় অধ্যায়, যেটা ধর্মনিরপেক্ষতা, এই বিষয়টাও তোমাদের নিশ্চয়ই কিছুটা পড়া হয়ে গেছে, আইডিয়া আছে তোমাদের, ঠিক আছে? তো সেই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করছি, যে বিষয়টা কি দেখি। তো আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি, কয়েকটা বিষয়ের উপর আমরা প্রথম আলোচনা করছি, যে ধর্মনিরপেক্ষতার মধ্যে কোন কোন বিষয়গুলো এখানে আসবে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা লিখেছি, আমি প্রথম লিখলাম যেটা মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ঠিক আছে? তো যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমাদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত একটা বিষয়। মৌলিক অধিকার বিষয়টা নিশ্চয়ই তোমাদের জানা আছে, ইজন্ট ইট? ইউ নো ইট ইজ কল্ড ফান্ডামেন্টাল রাইটস। তোমাদের স্কুলের দেওয়ালে লেখা থাকে, অনেক স্কুলেরই দেওয়ালে এটা লেখা থাকে যে মৌলিক অধিকারগুলো আমাদের। হোয়াট ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস? উই আর হ্যাভিং 6 ফান্ডামেন্টাল রাইটস, ইজন্ট ইট? তার মধ্যে একটা কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়ন, ঠিক আছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে থাকে। কেমন? তাহলে যে একটা মৌলিক অধিকার আমরা ধর্মীয় স্বাধীনতা হিসেবে উপভোগ করতে পারি, তা বিষয়েই আজকে আমাদের আলোচনা থাকবে। কেমন? দ্বিতীয় যেটা বলছি, যে সাংবিধানিক ব্যবস্থাপনা, এটা জাস্ট একটা মুখের কথা নয়। ধর্মীয় স্বাধীনতার বিষয় বা ধর্মনিরপেক্ষতার বিষয়, এটা ভারতীয় সংবিধানের মধ্যে এটা উল্লেখিত রয়েছে, এটা লিখিত আছে যে ধর্মীয় স্বাধীনতাটা একটা সাংবিধানিক ব্যবস্থাপনাতেই রয়েছে। তো সবাই জানো যে দেশের মধ্যে সবার ঊর্ধ্বে কে? নিশ্চয়ই সংবিধান, নাকি? যেটাকে বলা হয় রুল অফ ল, ঠিক আছে? আইনের শাসন। তো আইনের শাসন গণতন্ত্রে প্রতিষ্ঠা করতে গেলে সবার উপরে কে থাকবে? নিশ্চয়ই এখানে কোনো দেশের নেতা, মানে যেমন মনে করো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তারা সর্বোচ্চ শাসক, ঠিক আছে? কিন্তু তাদের উপরও কে রয়েছে? দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন। তাহলে সংবিধানের ঊর্ধ্বে কেউই নয়। তাহলে সেই সংবিধানের মধ্যে যে ধর্মনিরপেক্ষতার বিষয়টি রয়েছে, সেটাই হলো গিয়ে আমাদের আলোচনার মূল বিষয়। তো ধর্মনিরপেক্ষতার বিষয়টা সাংবিধানিকভাবে স্থাপিত হয়েছে, সংবিধানেই তার প্রভিশন রয়েছে। এরপর আমরা যেটা দেখলাম, যে কি করা হচ্ছে এই ধর্মীয় স্বাধীনতার মাধ্যমে, সেটা বলা হচ্ছে যে সংখ্যালঘু সুরক্ষা। সংখ্যালঘু বলতে আমরা কাদেরকে বুঝি? সংখ্যালঘু, দ্য মাইনরিটিস। ওকে, এটা তো স্বাভাবিক বিষয় যে কোনো একটা দেশে, যেমন বেশিরভাগ দেশেই, পৃথিবীর বেশিরভাগ দেশেই একের বেশি ধর্মাবলম্বী লোকেরা থাকে, নাকি? যেটা আমাদের দেশেও রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে রয়েছেন, ঠিক আছে? তাহলে এটা খুব স্বাভাবিক যে দেশে অনেকগুলো ধর্ম থাকবে, ঠিক আছে? সেখানে কোনো একটা ধর্মের লোকের সংখ্যা অন্যান্যদের তুলনায় বেশি হতেই পারে, ঠিক আছে? যাদেরকে আমরা বলবো সংখ্যা গরিষ্ঠ, ঠিক আছে? তো যে ধর্মের লোকেরা বেশি সংখ্যায় থাকবে তাদেরকে আমরা সংখ্যা গরিষ্ঠ বলবো। আর যে ধর্মের লোকেরা কম থাকবে তারাই হচ্ছেন গিয়ে সংখ্যালঘু, মাইনরিটিস রিগার্ডিং রিলিজিয়ান। ওকে, রিলিজিয়াস মাইনরিটিস আমরা যাদেরকে বলি। তো তাদের সুরক্ষার প্রশ্নটা এখানে কেন আসছে? হ্যাঁ, এমন হতে পারে, সেটা তোমরা যথেষ্ট বড় হয়েছ, বুঝতে পারো। দেখো, যখনই কোনো কিছুতে সংখ্যাগরিষ্ঠদের প্রভাবটা থাকে, তাহলে তাদের অনেক সময় এটা রংলি ইন্টারফেয়ার, যাকে বলা হয়, মানে অনধিকার চর্চা বা অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের একটা টেন্ডেন্সি এসে যায় অনেক সময়। এটা শুধু ধর্মীয় বিষয়ে না, অনেক ক্ষেত্রেই সেটা হতে পারে। তাহলে তার থেকে বাঁচার উপায়টা কি? এ থেকে আমরা কি করে পরিত্রাণ পেতে পারি? এজন্যই যেটাকে বলা হচ্ছে সেই সাংবিধানিক ব্যবস্থাপনা। সংবিধানেই বলে দেওয়া হয়েছে যে কি করে ধর্মীয় নিরপেক্ষতার মাধ্যমে, ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার মাধ্যমে সংখ্যালঘুদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? আরেকটা যেটা বলছি আমরা, যে ধর্ম ও সরকারের পৃথক অবস্থান, ভেরি ইম্পর্টেন্ট। ধর্ম নিরপেক্ষতা, যদিও আমি এটা 4 নম্বরে লিখেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ধর্ম এবং সরকারের পৃথক অবস্থান। ধর্ম এবং সরকার যখন পৃথকভাবে অবস্থান করবে মানে কি, মানে ধর্ম ধর্মের কাজ করবে, ঠিক আছে, ধর্মীয় আচরণ বা যে তারা ধর্ম বিষয় নিয়ে আলোচনা করেন বা তাদের যে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে, তাদের যে কি বলবো তাদের রিচুয়ালগুলো, ঠিক আছে, বিভিন্ন আচার অনুষ্ঠান সংস্কার পালন করার বিষয়গুলো রয়েছে, তারা তাদের মতো করে করবেন। আর সরকারি ব্যবস্থাপনা রয়েছে, সরকারের বহু ধরনের কাজ রয়েছে, যেটা আমরা আগে আলোচনায় দেখেছি। আমরা সংবিধান কনস্টিটিউশন আলোচনা করতে গিয়ে দেখেছিলাম নাকি, নিশ্চয়ই তোমরা পড়েছো বিষয়টা। তো সেই সরকারি ব্যবস্থাপনায় যে বিভিন্ন ধরনের সরকারের বিভিন্ন অঙ্গগুলো রয়েছে, দেয়ার আর 3 অর্গানস অফ দ্য গভর্নমেন্ট, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, তাদের মতো করে ফাংশন রয়েছে। তাহলে কেউই এখানে কোনো ইন্টারফেয়ার করবে না। মানে আমি ধর্মীয় বিষয়ের আর সরকারের কাজকর্মের বিষয়ের কথা বলছি। এখানে ধর্মীয় বিষয়গুলো তাদের মতো করে চলতে থাকবে, সরকার তার ব্যবস্থাপনায় তার কার্যকলাপ তার মতো করে চালাতে থাকবে। দেয়ার ইজ নো ইন্টারফেয়ারেন্স বিটুইন রিলিজিয়ান অ্যান্ড দ্য গভর্নমেন্টাল প্রসিডিউর। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই সরকার এবং ধর্মের ভিন্ন অবস্থানের প্রয়োজনীয়তাটা কি। ঠিক আছে, আমরা একটু দেখে নিই যে ধর্ম এবং সরকারের পৃথক অবস্থানের প্রয়োজনীয়তাটা কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন দেখি যে ধর্ম এবং সংস্কারের পৃথক অবস্থানের প্রয়োজনীয়তাটা কি। ঠিক আছে, একটা গণতান্ত্রিক দেশে আমরা জানি ধর্মীয় স্বাধীনতা হচ্ছে একটা মৌলিক অধিকার। তো সেই ক্ষেত্রে সেই ব্যবস্থাটাকে কনফার্ম করতে গেলে, সুনিশ্চিত করার জন্য কি প্রয়োজন, ধর্ম এবং সরকারের পৃথক অবস্থান। আমরা দেখি এটা কিভাবে হচ্ছে। প্রথমত যেটা আমরা বললাম যে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রশাসন। আমরা বলছি যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। দিস ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, যেখানে কি মানুষেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশনেতাদের নির্বাচন করেন যারা দেশ পরিচালনা করে। তাহলে গণতন্ত্রকে সাকসেসফুল করতে হলে, গণতন্ত্রকে সফল করতে গেলে যে জিনিসটা প্রয়োজন, সকল বিষয়ে সমতা আনতে হবে। তোমরা দেখেছো আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি যে যেখানেই গণতন্ত্র সেখানেই ইকুয়ালিটি, সাম্যের প্রয়োজন, ঠিক কি না? যেখানে সাম্য নেই সেখানে গণতন্ত্র কখনোই সফল হতে পারে না। তাহলে সেটা কি ধর্মীয় বিষয় হোক, কি অর্থনৈতিক বিষয় হোক, কি যে কোনো মানে কে কোন, তার জন্মগত অবস্থান কি, তার অর্থনৈতিক অবস্থা কি, সে কোন ধর্মাবলম্বী, এগুলোতে ডিফারেন্স করে, এগুলোর মধ্যে পার্থক্য দেখিয়ে কখনোই গণতন্ত্র সফল হতে পারে না। তাহলে গণতান্ত্রিক উপায়ে, প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করতে গেলে ধর্ম এবং সরকারের পৃথক অবস্থানের প্রয়োজন রয়েছে, এবং সেভাবেই সরকার সেটা করে থাকে আমাদের দেশে। দ্বিতীয়ত হচ্ছে একটি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী। তো যেটা বলছিলাম এটা খুব স্বাভাবিক, যেমন আমাদের দেশে এটা সবচেয়ে বড় উদাহরণ, যেখানে বিভিন্ন ধর্মাবলম্বীর লোক রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই এটা রয়েছে, ঠিক আছে, বহু ধর্মের লোক থাকা এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ধর্ম একটা নিজস্ব বিষয়, যে যার মতো করে, যে ধর্ম পছন্দ সেই ধর্ম অবলম্বন করবেন, তার প্রচার প্রসার করবেন, ঠিক কি না? তাহলে যে আমরা যেটা বলছি যে কোনো একটা দেশে যেখানে অনেক ধর্মের লোকেরা থাকবে, তাহলে এটা খুব স্বাভাবিক যে কোনো একটা ধর্মের লোকের সংখ্যা বেশি হতেই পারে। সব ধর্মের লোকেরা সমানভাবে সমান সংখ্যক থাকবেন, এটা তো অঙ্কের হিসাবে হয় না, ঠিক কি না? তাহলে যে ধর্মের লোকেরা বেশি থাকবে, এখন মনে করো একটা কথার কথা মনে করো, যদি সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী লোকদের হাতে সরকারি ক্ষমতা আসে, ঠিক আছে, বা সরকারি ক্ষমতায়ন ঘটে, ঠিক আছে, তাহলে অনেক সময় এটা হতে পারে সেই ক্ষমতার অপব্যবহারও হতে পারে, ঠিক আছে। তাহলে তাদের থেকে, সেই ক্ষমতার অপব্যবহার থেকে বাঁচানোর জন্যই ভারতীয় সংবিধানে কী লেখা রয়েছে, দ্যাট ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। যেটা বলছিলাম যে তোমরা আমাদের প্রথম অধ্যায়ে যে বিষয়টা আলোচনা আছে যে প্রিয়াম্বল অব দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় 5টা শব্দ দিয়ে ভারতবর্ষকে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে যে ভারতবর্ষটা কেমন দেশ, সেই কেমন দেশ বলতে গিয়ে যে 5টা ওয়ার্ড আছে, ইন্ডিয়া ইজ এ সভরিন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক কান্ট্রি। ঠিক আছে না? তোমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার দেশটা কেমন, তখন তো এই 5টা ওয়ার্ডই যথেষ্ট বলার জন্য যে আমার দেশটা এমন, এই রকম আমার দেশ। তো তার মধ্যে দেখো এই 5টা শব্দের মধ্যে সেকুলার ওয়ার্ডটা রয়েছে, যাকে বলা হয় ধর্মনিরপেক্ষ। ঠিক আছে, তাহলে সেই যে সাংবিধানিক ব্যবস্থাপনা, সেই সাংবিধানিক ব্যবস্থাপনার ভিত্তিতেই
সরকার কি করে, নিজের মধ্যে সরকার এবং ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে সবসময় একটা পার্থক্য মেনটেন করে চলে, ডিফারেন্স, ঠিক আছে, ডিস্টেন্স মেনটেন করে যে চলা সেটা করে থাকে। তো যেটা বলছিলাম যে সংখ্যাগরিষ্ঠরা যাতে তাদের ক্ষমতার অপব্যবহার না করতে পারে তার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। তারপরে যেটা বলছিলাম যে বৈষম্য সৃষ্টি ও বৃদ্ধি, ঠিক আছে, এটা কেন হতে পারে? যখন দেখা যাবে যে কোনো সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর লোকেরা ক্ষমতার অপব্যবহার করছে, তাহলে যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন বা সংখ্যালঘু যারা রয়েছেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, যদি সংখ্যালঘু তারা হয়ে থাকেন, তখন কি হবে তাদের মধ্যে? তাহলে সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘিষ্ঠদের মধ্যে একটা পার্থক্য, একটা বিভেদ সৃষ্টি হবে, মনোমালিন্য হবে, ঠিক আছে, সেটা সৃষ্টি হলো, বৃদ্ধি হলো, এভাবে কি হবে? একটা সামাজিক অস্থিরতা, যেটা নাকি দেশের উন্নয়নের পক্ষে সবচেয়ে বড় বাধা। কারণ যেটা আমরা সবসময় বলে থাকি, যেখানে অস্থিরতা, যেখানে অশান্তি, সেখানে উন্নতির কোনো প্রশ্নই নেই। তাহলে দেশের সরকারের একটাই মোটিভ, একটাই লক্ষ্য, সেটা কি? দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন, দেশের উন্নয়ন। তো দেশের উন্নয়নটা করতে গেলে কি থাকতে হবে? সেই দেশে শান্তি থাকতে হবে, বিকজ পিস অ্যান্ড ডেভেলপমেন্ট গো টুগেদার। যেখানে শান্তি নেই সেখানে উন্নতি নেই। যেটা তোমার ব্যক্তিগত ক্ষেত্রে, যেমন তুমি মনে করো একটা, তুমি ঘরে বসে পড়াশোনা করছো, কোথাও গন্ডগোল হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, কেউ জোরে জোরে কথা বলছে, পাশের ঘরে টিভি চলছে, তুমি কি ভালোভাবে পড়াশোনা করতে পারবে? পারবে না, তুমি মনোযোগ রাখতে পারবে না। তো না রাখতে পারলে কি তোমার পড়াশোনা ভালোভাবে করতে পারছো না, মানে কি তুমি তোমার ডেভেলপমেন্ট করতে পারছো না। সেম একটা দেশের ক্ষেত্রে একই বিষয়, যে যেখানে অশান্তি সেখানে অনুন্নতি। তাহলে সরকার কি চাইছে? সরকার চাইছে দেশে শান্তি থাকুক, যাতে নাকি দেশের উন্নতি হয়। সেজন্যই আমরা যেটা বলছিলাম যে বৈষম্য যাতে সৃষ্টি না হয়, বৃদ্ধি না হয়, তাহলে কি করতে হবে? সেই ধর্মনিরপেক্ষতাটা বজায় রাখতে হবে। সরকার যে কোনো মূল্যে এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তারপরে যেটা বলছিলাম আমরা, যে তার জন্য কি হতে পারে? গণতন্ত্র বিপন্ন হয়ে যেতে পারে, মৌলিক অধিকারের অবমাননা, ঠিক কি না? এই জিনিসটা যদি মেনটেন না করা হয়, সরকার এবং ধর্মের ভিন্ন অবস্থান যদি মেনটেন না করা হয়, রক্ষা না করা হয়, এজন্যই তখনই কি হবে? গণতন্ত্র বিপন্ন হবে, যেটাকে বলা হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য পিপল। যে কারণে কি বলা হয়? ভারতবর্ষকে গণতান্ত্রিক দেশ বলা হয়। সেই গণতন্ত্রই যদি বিপন্ন হয়ে যায়, তাহলে আর কিছুই থাকলো না, ঠিক আছে। এবং পাশাপাশি আমরা প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ধর্মীয় স্বাধীনতার অধিকার হলো একটা মৌলিক অধিকার, এটা সংবিধানে স্বীকৃত, ঠিক আছে। তাহলে সেই মৌলিক অধিকারের অবমাননার ক্ষমতা কারোরই নেই, ঠিক আছে। দেশের সর্বোচ্চ শাসক বা তিনি যতই প্রতিপত্তিশালী হন না কেন, কারোরই কিন্তু সেই ক্ষমতা নেই মৌলিক অধিকারের অবমাননা করার, বিকজ ইট ইজ ফান্ডামেন্টাল, ইট ইজ বেসিক। ওকে, এখানে আরও একটা কারণ রয়েছে যে কেন সরকার এবং ধর্মীয় বিষয়ের মধ্যে একটা ব্যবধান থাকতে হবে। কারণ আমি আরেকটা কথা লিখেছি এখানে, যে এমনও হতে পারে যে কারোর মধ্যে যে নিজের ধর্মটা ভালো লাগছে না, নিজের ধর্ম যেসব মানে আচার আচরণগুলো রয়েছে, যে সংস্কারগুলো রয়েছে, হয়তো তার কাছে ভালো লাগছে না। তো ইন দ্যাট কেস হি ক্যান চেঞ্জ হিজ রিলিজিয়ন, ইট ইজ পসিবল, ইট ইজ অ্যাকসেপ্টেবল। ওকে, এটা কিন্তু এই কথাটাও সংবিধানের মধ্যে আছে, যে ইফ ইউ আর নট স্যাটিসফাইড, ইফ ইউ আর ডিসস্যাটিসফাইড উইথ ইউর রিলিজিয়ন, ইউ ক্যান শিফট টু দ্য আদার রিলিজিয়ন। তুমি তোমার ধর্ম পরিবর্তন করতে পারো, এই ব্যবস্থাটার কথাও বলা আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি কারোর ধর্মের বিষয়গুলো, আচার অনুষ্ঠান বা যে কোনো কিছুই, ঠিক আছে, কোনো কারণে যদি তার ধর্ম অপছন্দ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে তার ধর্মকে চেঞ্জ করার, তার পরিবর্তন করার, সে ভিন্ন ধর্ম গ্রহণ করতেই পারে, ঠিক আছে। এটাও কিন্তু সেকুলারিজমের একটা পার্ট, ওকে, ধর্মীয় স্বাধীনতার একটা অঙ্গ, ঠিক আছে। আরও একটা বিষয় এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভিন্নভাবে ব্যাখ্যা করা। ইট ইজ রিটেন ইন আওয়ার বুক, আমাদের বইয়ের মধ্যে বিষয়টা আলোচনা আছে, তোমরা একটু পড়লেই বুঝতে পারবে জিনিসটা, খুবই সহজ বিষয় যে কথাগুলো বলছি। যে ভিন্নভাবে ব্যাখ্যা করার মানে কি? মানে প্রত্যেক ধর্মেরই কতগুলি ধর্মীয় গ্রন্থ রয়েছে, সেখানে সেই ধর্ম সম্পর্কিত বিভিন্ন আলোচনা রয়েছে। এখন এক একজন এক এক রকম দৃষ্টিভঙ্গি থেকে, ওকে, ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট ভিউ অফ পয়েন্ট, দে ডিসকাস অ্যাবাউট দোজ রিলিজিয়াস ম্যাটার্স, ঠিক আছে। তাহলে কোনো ব্যক্তির তার মতো করে সেই ধর্মীয় বিষয়গুলো ব্যাখ্যা করার স্বাধীনতা তাকে দিতে হবে। দ্য পার্সন মাস্ট হ্যাভ দ্যাট রাইট টু এক্সপ্লেইন, টু ডিসকাস ইন এ ডিফারেন্ট ম্যানার, ইন এ ডিফারেন্ট ওয়ে, ঠিক আছে। এটাও কিন্তু ধর্মীয় স্বাধীনতার একটা বিষয়, ঠিক আছে। এখন এখানে কোন বিষয়টা আমি বলতে চাইছি, দেখো, ভারতীয় সংবিধানে যে বিষয়টা করা হয়েছে, অস্পৃশ্যতা দূরীকরণ,
আনটাচেবিলিটি, যেটা আমাদের সমাজের একটা অনেক আগে থেকেই একটা মারাত্মক একটা সমস্যা ছিল, আনটাচেবিলিটি। ওকে, অস্পৃশ্যতা যাকে বলা হয়। ঠিক আছে, তো সেই বিষয়টা দূরীকরণের জন্য জানো তোমরা আমাদের দেশনায়কেরা যেমন মহাত্মা গান্ধী, ঠিক আছে, অনেকেই এ বিষয়ে নিরলস পরিশ্রম করে গেছেন, আজীবন তাদের কাজ করে গেছেন এই অস্পৃশ্যতা দূরীকরণের জন্য। সেই আনটাচেবিলিটির বিষয়ে যে হিন্দু ধর্মে বিভিন্ন, বিশেষত হিন্দু ধর্মের মধ্যে এই বিষয়টা ছিল তোমরা জানো, ঠিক আছে না, যেমন যারা যারা পুরনোপন্থী বা যারা কুসংস্কার বিষয়ে, ঠিক আছে, যে এই বিষয়গুলিতে বিশ্বাস রাখতো, ঠিক আছে, সমাজের মধ্যে উঁচু জাত নিচু জাত এসব নিয়ে পার্থক্য করা হতো, সেই বিষয়গুলিকে দূরীকরণের জন্য যখন নেশন বিল্ডাররা, যারা ধর্মীয় সংস্কারের বিষয়ে যারা আলোচনা করতে লাগলেন, ঠিক আছে, যে সমাজটাকে কী করে আরও উন্নত করা যায়, তার জন্য তারা ভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করলেন। ঠিক আছে, তাহলে এইসব বিষয়গুলিও ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে অবশ্যই আসবে। কেমন? তাহলে আমরা এখন দেখি দ্য বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান সেকুলারিজম। আমরা যেটা আলোচনা করছিলাম যে সেকুলারিজম ইন জেনারেল, এখানে একটা বিষয় যেন কনফিউশন না থাকে, কোনো মানে সংশয় না থাকে তোমাদের মধ্যে, সেই বিষয়টা হলো যখন ইন জেনারেল মানে সাধারণ অর্থে সেকুলারিজম কথাটাকে ব্যবহার করা হবে, তো সেখানে যে কোনো দেশের ক্ষেত্রে সেটা হতে পারে। ঠিক আছে, এখন যে ধর্ম নিরপেক্ষতার বিষয়টা সেটা বিভিন্ন দেশেই প্রযোজ্য, যদিও কোনো কোনো দেশ আছে যে সেটা তারা সেকুলারিজমটাকে মানে না, ঠিক আছে, সেটা অন্য বিষয়। কিন্তু আমরা এখন বলবো যে যেহেতু আমাদের সংবিধানে সেকুলারিজম বিষয়টা, যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, ইট ইজ অ্যাকসেপ্টেড কনস্টিটিউশনালি, সাংবিধানিকভাবে স্বীকৃত, তাহলে আমরা এখন দেখে নিই যে ভারতীয় সংবিধানে সেই সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা বিষয়টার বিষয়ে কি বলা আছে। ঠিক আছে, এখানে মূলত 3-4টা প্রভিশন আছে, আমি যেটা লিখেছি দেখো। প্রথমতই আসছে যে ওয়ান রিলিজিয়াস কমিউনিটি ডাজ নট ডোমিনেট আদার্স, মানে কোনো একটা ধর্মগোষ্ঠীর লোক কোনো অবস্থাতেই অন্য ধর্মগোষ্ঠীর লোকদের উপর তাদের প্রভাব বিস্তার করতে পারবে না। ওকে, মানে ডোমিনেট যাকে বলা, প্রভাব বিস্তার করা, ঠিক আছে, আননেসেসারি ইন্টারফেয়ারেন্স আমরা যেটাকে বলি, ঠিক আছে, অনধিকার চর্চা করা যে জিনিসটা, ঠিক আছে। তো দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রভিশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে যে ব্যবস্থাটা রয়েছে যে কোনো একটা ধর্মীয় গোষ্ঠীর লোকেরা, সে সংখ্যাগরিষ্ঠই হোক বা যেই হোক, ঠিক আছে, কখনোই অন্য ধর্মীয় গোষ্ঠীর উপর তাদের প্রভাব বিস্তার করতে পারবে না আননেসেসারিলি। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম প্রভিশন সেকুলারিজমের বিষয়ে ভারতীয় ধর্মনিরপেক্ষতার প্রথম পদক্ষেপ। দ্বিতীয়টা হচ্ছে সাম মেম্বার্স অফ দ্য সেম কমিউনিটি ডু নট ডোমিনেট আদার্স। এটা হয়ে থাকে, যেটা বলছিলাম একটু আগেই, যে বিশেষত হিন্দু ধর্মের মধ্যে এই জিনিসটা দেখা গিয়েছে আগেও, এখন যদিও বিষয়টা অনেকটাই কমে গেছে বলতে পারি আমরা, কিন্তু তোমরা দেখবে প্রাচীন যুগের ভারতে, ঠিক আছে, বিভিন্ন সময়ে এটা হয়েছিল যে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে কিছু ধর্মীয় গোষ্ঠীর লোকেরা হিন্দু ধর্মেরই উচ্চ বংশের যারা, ঠিক আছে, উঁচু জাত তাদেরকে, বা ঠিক আছে, তারা কি ভাবতো যে তারাই হচ্ছে সমাজের মধ্যে সর্বেসর্বা, তারাই সব কিছু সমাজের ঠিক করবে, নিয়ম কানুন যা কিছু, আর যারা নিচু শ্রেণীর বা আর্থিকভাবে দুর্বল বা যে কোনো কিছু, ঠিক আছে, তাদের উপর তাদের ডোমিনেশন ছিল, তাদের প্রভাব বিস্তার করা ছিল। এটাকেও না করা হয়েছে কনস্টিটিউশনে। কনস্টিটিউশন হ্যাজ প্রহিবিটেড দিজ ম্যাটার্স অলসো উইদিন দ্য সেম রিলিজিয়ন। ইন্ট্রা রিলিজিয়াস ডোমিনেশন হ্যাজ বিন প্রহিবিটেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে একই ধর্মীয় গোষ্ঠীর কোনো একটা গ্রুপ, কোনো একটা গোষ্ঠী, ঠিক আছে, প্রভাবশালী গোষ্ঠী, সে অর্থনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যে কোনো কারণে, তারা কোনো অবস্থাতেই সেই একই ধর্মের অন্যান্যদের উপর, ঠিক আছে, যারা আর্থিক বা সামাজিকভাবে দুর্বল, তাদের উপর যেন কোনো অবস্থাতেই প্রভাব বিস্তার করতে না পারে। এটাও একটা ভারতীয় ধর্মনিরপেক্ষতার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে জিনিসটা বলা হচ্ছে, স্টেট ডাজ নট এনফোর্স এনি পার্টিকুলার রিলিজিয়ান। সরকার, দেশ কখনোই একটা ধর্মকে স্টেট রিলিজিয়ন হিসেবে ঘোষণা করে না। ঠিক আছে, এটা গভর্নমেন্ট, দেশের সরকার এটা কখনোই মেনে নেয় না যে কোনো একটা রিলিজিয়ন দেশের ধর্ম। ওকে, এমন দেয়ার ইজ নো স্টেট রিলিজিয়ন ইন ইন্ডিয়া। ঠিক আছে, কোনো একটা ধর্মকে স্টেট রিলিজিয়ন বলে ঘোষণা দেওয়া হয়নি।
এটা করতে পারবে না, কনস্টিটিউশনে এর প্রহিবিশন মানে এর প্রহিবিশন রয়েছে, এর বাধা রয়েছে, ঠিক আছে। তাহলে এটাও একটা ভারতীয় ধর্মনিরপেক্ষতার একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আরেকটা বিষয় যেটা বলা হয়েছে, ডু নট টেক এওয়ে রিলিজিয়াস ফ্রিডম অফ অ্যান ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার বিষয়টা রয়েছে, যেটা আমরা বলছিলাম যে ধর্ম নিজস্ব বিষয়, কে কোন ধর্ম পালন করবে সেটা তার নিজস্ব বিষয়, সে তার মতো করে চিন্তা করবে, যার যে ধর্ম ভালো লাগে সেই ধর্ম গ্রহণ করবে। বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের রিচুয়ালস, কাস্টমস, ওকে, পলিসিস আর দেয়ার, সো অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস মানুষ তাদের নিজের পছন্দ অনুযায়ী সেটা অবলম্বন করতেই পারে, শিফট করতে পারে, পরিবর্তন করতে পারে, ঠিক আছে। তো সেসব ক্ষেত্রে কখনোই স্টেট অথরিটি উইল নট ইন্টারফেয়ার, যেটা বলা হচ্ছে ডু নট টেক অ্যাওয়ে দ্য রিলিজিয়াস ফ্রিডম অফ অ্যান ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তি বিশেষের ধর্মীয় স্বাধীনতার অধিকারটা কখনোই সরকার ছিনিয়ে নিতে পারবে না। তাহলে যে চারটার কথা বললাম, যে চারটা বিষয়ের কথা বললাম, এই চারটে বিষয় তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যে ভারতীয় ধর্মনিরপেক্ষতা, আমরা প্রথম যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে সামগ্রিক অর্থে। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বুঝো। অনেক সময় আমরা দেখে থাকি যে পরীক্ষার খাতায় উত্তর লিখতে গিয়ে যে জিনিসটা হয়, যে তোমাকে জিজ্ঞেস করা হলো ধর্ম নিরপেক্ষতা বলতে কি বুঝো। এখানে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার বিষয়টা লেখার কোনো প্রয়োজন নেই, লেখলেও তুমি উদাহরণ হিসেবে লিখতে পারো, কিন্তু উত্তরটার শুরুতেই যদি লেখা হয় যে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার বৈশিষ্ট্য, তাহলে সেটা হলো না। এটা বুঝতে হবে যে ইন জেনারেল, সাধারণ অর্থে ধর্মনিরপেক্ষতা বিষয়টা কি, আর ভারতীয় ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্যগুলো কোথায়। আমরা একটু পরে আলোচনায় আসছি, আমরা দেখব যে ভারতীয় ধর্মনিরপেক্ষতা অন্যান্য দেশের ধর্মনিরপেক্ষতার হিসেবে থেকে কিভাবে আলাদা, হাউ দ্য ইন্ডিয়ান সেকুলারিজম ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সেকুলারিজম অফ আদার কান্ট্রিজ। ওকে, সেই জিনিসটা আমরা একটু পরে আসি। এজন্য বলছিলাম যে তোমাদের প্রশ্নভিত্তিক যে জিনিসটা তৈরি করতে হবে, সে এভাবেই তৈরি করতে হবে যে যেরকম প্রশ্ন করা হলো সেভাবেই উত্তর করতে হবে। তোমাকে বলা হলো ধর্মনিরপেক্ষতা বলতে কি বুঝো, এখানে ভারতীয় ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্যগুলো লেখার, ভারতীয় ধর্মনিরপেক্ষতা, এভাবে উত্তরটা শুরু করার কখনোই মানে উচিত হবে না, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আমরা দেখি যে তাহলে এই সেকুলারিজম মেনটেনের জন্য সরকার কি করে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখে নিই যে সরকার এই উদ্দেশ্যে সেকুলারিজমকে মেনটেন করার জন্য সরকার কি করে থাকে, সরকারি পদক্ষেপগুলো কি কি, সরকারি ব্যবস্থাপনাগুলো কি রয়েছে। প্রথমেই যেটা বলছিলাম যে সরকার এবং ধর্মের মধ্যে দূরত্ব বজায় রাখা, দ্য গভর্নমেন্ট মেনটেন্স এ রিজনেবল ডিস্টেন্স বিটুইন ইট অ্যান্ড দ্য রিলিজিয়াস ম্যাটার্স। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, দ্য গভর্নমেন্ট মেনটেন্স এন রিজনেবল ডিস্টেন্স। ওকে, মিনস সরকার এবং সরকার, যেটা আগেও বলেছি, সরকারি ব্যবস্থাপনা এবং ধর্মীয় বিষয়ের মধ্যে একটা দূরত্ব বজায় থাকবে। দ্বিতীয়ত যে কথাটা বলছি যে ধর্মীয় গোষ্ঠীর দ্বারা পরিচালিত নয়, দ্য গভর্নমেন্ট ইজ নট রান বাই এনি রিলিজিয়াস কমিউনিটিস। ওকে, সরকার কোনো ধর্মীয় গোষ্ঠীর দ্বারা পরিচালিত বিষয় নয়, বিকজ ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া দেয়ার আর many religious groups, isn't it? So if any particular religious community runs the government, then of course the people belong to other religious communities may feel discriminated. Okay, যেহেতু সরকার যদি কোনো কারণে কোনো একটা ধর্মগোষ্ঠীর দ্বারা পরিচালিত হয়, তাহলে নিশ্চয়ই যে দেশে বহু ধর্মের লোকেরা রয়েছেন তারা নিজেদেরকে ইনফিরিয়র, ঠিক আছে, নিজেদেরকে দুর্বল ভাবতে পারে, ঠিক আছে না, তাদেরকে সামাজিক অবস্থান নিয়ে তারা সন্দেহে পড়তে পারে। তো ঠিক আছে, তাহলে সেটা কখনোই হবে না। যেটা বলা হচ্ছে যে ধর্মীয় গোষ্ঠীর দ্বারা পরিচালিত নয় সরকার কোনোভাবেই। এরপরে যেটা বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সরকারি বিদ্যালয়, কোর্ট মানে আদালত, থানাতে ধর্মীয় প্রদর্শন নয়। This is written in the constitution that in the public places, that is the government schools, okay, court or in other places, okay, no religious matters can be displayed. Okay, হয়তো কোনো কোনো বিষয় তোমরা বলতে পারো যে এটা অনেক সময় হয়ে থাকে, যদিও এটা হওয়া উচিত নয়, ঠিক আছে। তাহলে সরকারি যেসব স্থান রয়েছে সেখানে কোনো ধরনের ধর্মীয় বিষয়ের প্রচার প্রসার, কোনো একটা বিশেষ ধর্মের প্রচার প্রসার সাংবিধানিকভাবে বাধা রয়েছে, ঠিক আছে, এটা করা যাবে না।
এরপরে যেটা বলে হচ্ছিলাম যে কোনো হস্তক্ষেপ নয়, নন ইন্টারফেয়ারেন্স, দ্য গভর্নমেন্ট ইজ নট গোয়িং টু ইন্টারফেয়ার ইন দ্য রিলিজিয়াস ম্যাটার্স। ঠিক আছে, কিন্তু তারপরেই আমি আবার লিখলাম প্রয়োজনে হস্তক্ষেপ, হ্যাঁ এটাও হতে পারে যদি কোনো ধর্মগোষ্ঠীর লোকেরা হয়তো নিজেদের ধর্মীয় গোষ্ঠীর মধ্যেই, যেটা বলেছিলাম যে উচ্চবর্ণ নিচবর্ণ, যেটা আমাদের সমাজে আগেও দেখেছি আমরা, ঠিক আছে, তোমাদের যারা ঠাকুমা দাদুরা রয়েছেন, ঠিক আছে, তাদের সময়ে বা তারও আগে এই জিনিসটা আমাদের সমাজে ছিল, ঠিক আছে, তাহলে এই জিনিসটা যাতে না হয়, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করতে হতেই পারে, ঠিক আছে, উইদিন দ্য সেম রিলিজিয়ন অর বিটুইন ডিফারেন্ট রিলিজিয়ন্স, ইফ দ্যার ইজ এনি রং ইন্টারপ্রিটেশন, যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তখন সরকারকে সেই বিষয়ে হস্তক্ষেপ করতে হতেই পারে। যেমন একটা উদাহরণ হিসেবে বলছি, কোনো ধরনের মনে করো কোনো একটা ধর্মগোষ্ঠীর লোকেরা তাদের প্রচার প্রসার এমনভাবে করছে যাতে নাকি অন্য ধর্মাবলম্বীর তাদের কোনো একটা উৎসবে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, তখন সেই ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা হস্তক্ষেপ করতেই পারে। তাহলে এটাকে বলা হচ্ছে প্রয়োজনে হস্তক্ষেপ করা। ওকে, এমনিতে নন ইন্টারফেয়ারেন্স, ঠিক আছে, কোনো ধরনের হস্তক্ষেপ নয়, কিন্তু প্রয়োজনে সরকার কিন্তু অবশ্যই হস্তক্ষেপ করতে পারে। তারপরে যেটা বলা হচ্ছে অনেক সময় এটা আমরা আমাদের কনস্টিটিউশনিক প্রভিশনের মধ্যেই রয়েছে যে বিভিন্ন ধর্মীয় জাতিগোষ্ঠীর প্রচার প্রসারের অধিকার দেওয়া হয়েছে। তোমরা দেখে থাকবে many religious groups, many religious communities have got the provisions, have got the chance to propagate, okay, to promote their own religion. বিভিন্ন ধর্মগোষ্ঠীর লোকেরা তাদের ধর্মের প্রচার প্রসারের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য, তোমরা দেখে থাকবে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লোকেরা তাদের মতো করে তাদের আইডিওলজির এক্সপ্রেসের জন্য বা এমনিতেও কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারে। এটা কিন্তু সাংবিধানিক ব্যবস্থাপনার মধ্যেই রয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই হলো যে সরকারি ব্যবস্থাপনায় সরকার কিভাবে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য দেশের মধ্যে কি কি উদ্যোগ গ্রহণ করছে। তাহলে আমরা এখানে একটু দেখে নিই যে আমরা বলছিলাম যে ভারতীয় ধর্মনিরপেক্ষতা অন্যান্য দেশের ধর্মনিরপেক্ষতার চেয়ে আলাদা কিভাবে। যেমন মনে করো আমেরিকান যে সেকুলারিজম রয়েছে, ওকে, ইউএসএ ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, তো সেখানে ধর্মনিরপেক্ষতার বিষয়টা কিভাবে আছে আর আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার বিষয়টা কিভাবে আছে। ওইখানে টোটালি নন ইন্টারফেয়ারেন্স, আমরা যেটা বলছিলাম যে নো ইন্টারফেয়ারেন্স বাই দ্য গভর্নমেন্ট ইন রিলিজিয়াস ম্যাটার্স, সেটা স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে আমেরিকাতে, ঠিক আছে, কোনো ধরনের সরকারি ব্যবস্থাপনা, ঠিক আছে, দ্য গভর্নমেন্ট ইজ নট গোয়িং টু ইন্টারফেয়ার ইন এনি অফ দ্য রিলিজিয়াস ম্যাটার্স। ওকে, স্ট্রিক্ট ডিফারেন্স ইজ দেয়ার, বাট হিয়ার ইজ দ্য ডিফারেন্স। এখানেই হচ্ছে ভারতীয় ধর্মনিরপেক্ষতার সঙ্গে অন্যান্য যেমন আমেরিকার ধর্মনিরপেক্ষতার বিষয়ে পার্থক্য। আমাদের এখানে কিন্তু কোনো কোনো বিষয়ে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনে সরকার হস্তক্ষেপ করতেই পারে। যেটা বলছিলাম যে কোনো ধর্মগোষ্ঠীর প্রচার প্রসারে ব্যাঘাত সৃষ্টি করলে অন্য ধর্মাবলম্বী লোকদের দ্বারা, তখন কিন্তু সরকার প্রয়োজনে হস্তক্ষেপ করতেই পারে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং এইভাবেই ভারতীয় ধর্মনিরপেক্ষতা ধীরে ধীরে আরও উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে ভারতীয় সংবিধানের মধ্যে রয়েছে যে অস্পৃশ্যতা দূরীকরণের জন্য বহু ধরনের আমাদের যে পূর্বপুরুষেরা রয়েছেন, ঠিক আছে, যারা এমনকি যারা নেশন বিল্ডার্স, ঠিক আছে, আমাদের নেতারা রয়েছেন যেমন মহাত্মা গান্ধী, ঠিক আছে, তারা বিভিন্ন বিষয়ে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে গেছেন, নিরলস সাধনা করে গেছেন তারা ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য। এবং এ সকল কারণেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতেই এই জিনিসটা লেখা হয়েছে যে ইন্ডিয়া ইজ যেমন ওই যেটা 5টা শব্দ বলছিলাম তার মধ্যে একটা শব্দ কি সেকুলার, ওকে, সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। সো সেকুলার কথাটা কিন্তু প্রস্তাবনাতেই রয়ে গেছে, এটা কনস্টিটিউশনে সাংবিধানিকভাবেই স্বীকৃত যে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তাহলে ছাত্রছাত্রীরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রাখি যেগুলোর উত্তর তোমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারবে যদি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝেছো, ঠিক আছে। তাহলে কি কি প্রশ্ন থাকতে পারে এখানে, যেটা প্রথমেই বলছিলাম যে ধর্মনিরপেক্ষতার অর্থ কী, হোয়াট ডু ইউ মিন বাই সেকুলারিজম, ওকে। বা সেকেন্ড কোশ্চেন, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক সময় থাকে এই প্রশ্নটা, যে হোয়াট ইজ ইন্ডিয়ান সেকুলারিজম। একটু সাবধানে আনসারটা, এটা খুব খেয়াল রাখতে হবে বিষয়টা যে ধর্মনিরপেক্ষতা কী আর ভারতীয় ধর্মনিরপেক্ষতা কী, নিশ্চয়ই দুটো এক বিষয়। হ্যাঁ, কিছু সিমিলারিটি থাকতে পারে, কিছু সম্পর্ক থাকতে পারে, কিন্তু
যখন ভারতীয় ধর্মনিরপেক্ষতা কি, তখন আমরা যেটা লিখেছিলাম যে ভারতীয় ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্যগুলো কি, ওইগুলো এখানে লিখবে, আলোচনা করবে, ঠিক আছে? তখন এটা যেন একটা আলাদাভাবে বোঝা যায় যে ভারতীয় ধর্মনিরপেক্ষতার চরিত্রটা কি, হোয়াট আর দ্য ফিচার্স অফ ইন্ডিয়ান সেকুলারিজম। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে থাকে, এই অধ্যায় থেকে থাকে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ইন্ডিয়ান সেকুলারিজম উইথ দ্য সেকুলার ক্যারেক্টার অফ আদার কান্ট্রিজ, ঠিক আছে? যে ভারতীয় ধর্মনিরপেক্ষতার সঙ্গে অন্যান্য দেশের ধর্মনিরপেক্ষতার পার্থক্য কোথায়, ঠিক আছে? বা আরও প্রশ্ন থাকতে পারে, যেমন কি কি সাংবিধানিক ব্যবস্থা রয়েছে বা সরকার ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করে। তোমরা সবাই সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো তৈরি করে ফেলবে। এগুলোর বিষয়ে যথেষ্ট আলোচনা রয়েছে আমাদের বইয়ের মধ্যে, ঠিক আছে? সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।